আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের ভিডিওতে আমরা শিখব প্রতীক, সংকেত এবং যোজনী। প্রথমে আসা যাক প্রতীকের ক্ষেত্রে। প্রতীক জিনিসটা আসলে কি? আমাদের আশেপাশে যে 118টা মৌল আছে, সেই 118টা মৌলকে সংক্ষেপে লেখার জন্য, যেমন হাইড্রোজেন, এই শব্দটা কিন্তু অনেক বড়, তাই আমরা এটাকে সংক্ষেপে নিয়ে আসার জন্য হাইড্রোজেন ইংলিশে লিখলে এইচ দিয়ে শুরু হয়, যেই কারণে এইচ দিয়ে আমরা শর্টকাটে হাইড্রোজেন বুঝি। সো এটা হলো কি এইচ, এটা কি হাইড্রোজেনের একটা প্রতীক। তেমনইভাবে অক্সিজেনের ক্ষেত্রে ও, কার্বনের ক্ষেত্রে সি, ক্যালসিয়ামের ক্ষেত্রে আবার সিএ। এখানে আমরা দুইটা ওয়ার্ড নিয়েছি, কারণ হলো সি দিলে আমরা বুঝবো যে কার্বন, এবং ক্যালসিয়াম তখনই বুঝবো যখন সিএ থাকবে, কারণ শুধু সি দিলে তখন কনফিউশন থাকবে যে এটা কার্বন নাকি ক্যালসিয়াম। সো এইটা হইল প্রতীক, একদম বেসিক একটা কনসেপ্ট। সংকেত জিনিসটা কি? সংকেত তখনই হবে যখন সেটা কোনো মৌলের অণু বা যৌগ হবে। বিষয়টা আরেকবার ক্লিয়ার করি। সংকেত তখনই হবে যদি সেটা অণু হয়, পরমাণুর ক্ষেত্রে কিন্তু হবে না। দেখো এইখানে কিন্তু এটা কোন মৌল? অক্সিজেন না? অক্সিজেন মৌল, কিন্তু এটা কিন্তু পরমাণু না, এটা কি অণু। কারণ অক্সিজেনের দুইটা পরমাণু একসাথে যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস একটা অণু তৈরি করছে। সো যখনই অণু তৈরি করবে সেটা হইতে পারে মৌল বা যৌগ, তাহলে সেটাকে আমরা কি বলবো? সংকেত বলবো। যেমন আরেকটা যদি দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু মৌল না, এটা কিন্তু একটা কি যৌগ। কারণ হইল এখানে হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে, এবং এরা কি যৌগ গঠন করছে এবং এরা অণু। আশা করি বুঝতে পেরেছ সংকেত এবং প্রতীক। এবার আসো মেইন যেই কনসেপ্ট, যোজনী। এটা একটু ক্রিটিক্যাল বাট খুব ইজি। যোজনী জিনিসটা আসলে কি? যোজনী জিনিসটা হলো যে হাত সংখ্যা, যে কয়টা হাত দিয়ে তারা কয়টা পরমাণুকে ধরতে পারবে। মনে করো কেউ পাহাড় থেকে পড়ে যাচ্ছে, তুমি কি করলা? হাত দিয়ে টেনে তুমি পাহাড় থেকে তাকে তুললা। বিষয়টা হলো অনেকটা এরকম যে কোনো কোনো মৌলের হাত সংখ্যা মনে করো 2টা, সো 2টা পরমাণুকে ধরতে পারবে বা 2টা মৌলকে ধরতে পারবে। সো যোজনী সংখ্যা বলতে বোঝানো হয় শর্টকাটে যে হাত সংখ্যা। এখন এই হাত সংখ্যা জিনিসটা কি, তাই না? এটা এখানে একটা কনফিউশন কাজ করতে পারে যে হাত সংখ্যা জিনিসটা কি। এখানে আসবে হলো ইলেকট্রন বিন্যাস। আমরা দেখো এখানে আমি কয়েকটা ইলেকট্রন বিন্যাস লিখেছি, ক্লোরিন, অক্সিজেন এবং হাইড্রোজেন। দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো, 2, 8, 6, এই টোটাল মিলে কত? 8। কারণ কি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 8, তাই আমরা ইলেকট্রন বিন্যাস করে জানছি 2 এবং 6। লাস্টের কক্ষপথে দেখো কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাইলে আর কয়টা ইলেকট্রন থাকলে এর যেই দ্বিতীয় কক্ষপথ পূর্ণ হবে? দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে না? তাইলে এখানে যদি আরও 2টা ইলেকট্রন অ্যাড করি তাহলে কি এর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পূরণ হয়ে যাচ্ছে। সো এর হাত সংখ্যা হলো 2, কারণ হলো এর 2টা ইলেকট্রন দরকার, এর 2টা ইলেকট্রন দরকার এর লাস্টের কক্ষপথটা পূরণ করতে। সো এর হাত সংখ্যা বা যোজনী কত হবে? 2। তেমনইভাবে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে কয়টা আছে? একটা ইলেকট্রন, কিন্তু প্রথম কক্ষপথে কয়টা থাকতে পারে? 2টা থাকতে পারে। তাইলে আমার কয়টা ইলেকট্রন লাগতেছে? একটা, তার মানে হাত সংখ্যা কত? 1। আবার ক্লোরিনের ক্ষেত্রে যদি আসি, এটা একটু ক্রিটিক্যাল টাইপের এবং তোমাদের বই এই জিনিসটা নাই ডিসক্রাইব করা। 2, 8 এবং 7, এটা কি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, তাই না? এখন তোমার তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকার দরকার? আসলে 18টা। কিন্তু ক্লাসে এগুলা পাবা, বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে যে তোমার 8টা ইলেকট্রন থাকলেই সে নিষ্ক্রিয় হয়ে যায় বা স্থিতিশীল অবস্থায় চলে আসে, আর 18টা ইলেকট্রন থাকার প্রয়োজন হয় না। যদিও 2n² সূত্রের মাধ্যমে আমরা কি জানি যে তৃতীয় কক্ষপথে আমাদের 18টা ইলেকট্রন থাকতে হবে, কিন্তু আসলে বিষয়টা তা ঘটে না। ক্লোরিনের ক্ষেত্রে যদি আমি বলি যে এখানে যদি তৃতীয় কক্ষপথে 8 হয়,
তাহলেই এ কী হবে, স্থিতিশীল হয়ে যাবে, এর 18টা ইলেকট্রন পাওয়ার কোনো দরকারই নাই। বিষয়টা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে লাস্টের কক্ষপথে কয়টা আছে? ইলেকট্রন 7টা। তার মানে ওর স্থিতিশীল হইতে গেলে কয়টা ইলেকট্রন লাগতেছে? একটা। তাইলে এর হাত সংখ্যা কত? 1। এবং এর যোজনী সংখ্যা কত? তাহলে কত হবে? 1 হবে। আমি একটা দুইটা এক্সাম্পল দেই। যেমন এই যে দেখো, ক্লোরিন এবং হাইড্রোজেন। হাইড্রোজেনের হাত কয়টা? একটা। ওই একটা হাত দিয়া ক্লোরিনকে ধরছে, দেখছো? ক্লোরিনও একটা হাত, ওই একটা হাত দিয়ে কি হাইড্রোজেনকে ধরছে, ধইরা ওরা কি গঠন করছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করছে। এইখানে হাইড্রোজেনেরও যোজনী 1, ক্লোরিনেরও যোজনী 1। এইবার আসো আরেকটা স্ট্রাকচারের দিকে। এখানে কি আছে? অক্সিজেন পরমাণু আছে এবং 2টা হাইড্রোজেন পরমাণু আছে, তাই না? আমরা কি পড়েছি? অক্সিজেনের লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন লাগে? 2টা। তার মানে ওর হাত কয়টা হবে? 2টা হবে। 2টা হাত দিয়ে ও কয়টা হাইড্রোজেনকে ধরলো? ও 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরছে। আর হাইড্রোজেনের হাত কয়টা? একটা। ও তো একটা হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরছে। এ হাইড্রোজেনটা একটা হাত দিয়ে অক্সিজেনকে ধরছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এখন এই যে আমি বললাম যে যোজনীর এই কনসেপ্টটা, যে কয়টা ইলেকট্রন থাকতেছে, ঠিক আছে, এগুলো তো সবসময় ক্যালকুলেট করা যায় না, তাই না? পরীক্ষার হলে তুমি কি এভাবে ইলেকট্রন বিন্যাস করে তারপর কয়টা ইলেকট্রন লাগে, এর মধ্যে আবার কিছু কিছু ব্যতিক্রমও আছে। সো এভাবে কি ক্যালকুলেট করে করা সম্ভব না। তোমাদের বইয়ে দেখবে একটা ছক দেওয়া আছে যে কোন মৌল, সেটা ধাতু নাকি অধাতু নাকি যৌগমূলক, এই মৌলগুলা যোজনী সংখ্যা কত, ওখানে দেখবা সুন্দর করে একটা ছক দেওয়া আছে। এই ছকটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।